মানহানিকর। হুম, এই আর কি। এইটা একটা সংক্ষিপ্ত আলোচনা। আর একটা আলোচনা, সেটা হচ্ছে তোমাদের ডিফ্যামেশনের কিছু ডিফেন্স নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, ডিফেন্সটা প্রথমেই যেটা বলছে, হ্যালো হ্যালো, কেউ কি কোনো কথা বলতেছে? আচ্ছা, ডিফ্যামেশনের তিনটা ডিফেন্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে জাস্টিফিকেশন অর ট্রুথ, আর একটা ফেয়ার কমেন্ট, আর একটা প্রিভিলেজ। তো জাস্টিফিকেশনটা একটু তোমরা দেখবা, ফেয়ার কমেন্ট, প্রিভিলেজ আমি একটু বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফেয়ার কমেন্ট, এটার অর্থই হচ্ছে, ফেয়ার কমেন্ট মানে সরল বিশ্বাসে কোনো মন্তব্য করা। সরল বিশ্বাসে, অর্থাৎ তুমি একটা জিনিস বিশ্বাস করতেছো এটা সত্যি, এবং শুধু তাই না, সরল বিশ্বাসে তুমি যখন মন্তব্য করবে, তোমার যদি ফেয়ার কমেন্টের গ্রাউন্ডে তোমার যদি কোনো ডিফেন্স পেতে হয়, তাহলে তোমাকে আর একটা জিনিস তোমাকে এস্টাবলিশ করতে হবে। তুমি যে কমেন্টটা করতেছো সেই কমেন্টটা পাবলিক ইন্টারেস্টের জন্য খুবই প্রয়োজন। সেটা কিরকম? মনে করো এখন ওয়াসাতে আহ লক্ষ লক্ষ কোটি টাকার ঘুষ বাণিজ্য চলতেছে, অথবা বিদ্যুতের যে ইয়া আছে, এগুলোতে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য। এর সবটাই কিন্তু উদাহরণ দেওয়ার জন্য, এর কোনোটাই কিন্তু আমার কাছে কোনো এক্সাক্ট এরকম কোনো তথ্য নাই। আমি তোমাদেরকে বি- মানে ফেয়ার কমেন্টের বিষয়গুলো কি হতে পারে সেটা বোঝানোর জন্য এটা কেন বলছি। যে তোমরা হয়তো কেউ বলতে পারো, তাহলে স্যারের কাছে মনে হয় তথ্য আছে ওয়াসার দুর্নীতির ব্যাপারে। না, আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল ওয়াসাতে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে, যার জন্য আমাদের যে পানি পাওয়ার যে আহ, সুপেয় যে পানি, বা আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশন এরিয়াতে যে পানি, সেই পানির সার্কুলেশনে ব্যাঘাত ঘটতেছে। তার মানে ওয়াসার দুর্নীতি প্রতিরোধের সাথে জনস্বার্থের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রমাণও আছে। সে যদি জনসমক্ষে এসে বলে যে ওয়াসাতে এই ধরনের দুর্নীতি হচ্ছে বিধায় আমাদের এই পানির সার্কুলেশনে আমাদের ব্যাহত হচ্ছে, তখন ওয়াসা কিন্তু বলতে পারে যে তুমি এরকম একটা বিষয় জনসম্মুখে বলে তুমি ওয়াসাকে আন্ডারমাইন করেছো, তুমি আমাদেরকে ডিফ্যামেশন করেছে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে ডিফ্যামেশন হবে না, কারণ সেখানে যদি সত্যিকার অর্থে দুর্নীতি হয়ে থাকে, তাহলে যেহেতু ওয়াসা একটা রাষ্ট্রীয় সম্পদ, এটা এই দেশের জনস্বার্থের সাথে এটা সম্পর্কিত, এবং এই ধরনের কমেন্ট আমরা পাবলিকলি করতেই পারি, এবং এই ধরনের কমেন্ট আমাদের পাবলিকলি বেশি বেশি করতে হবে। এ কারণেই জনগণকে এই বিষয়গুলোর সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, এবং জনগণকে জানতেও হবে যে তাদের যে স্টেট যে অর্গানাইজেশন গুলো, স্টেট ওন যে অর্গান গুলো, সেই অর্গান গুলো যখন দুর্নীতির কারণে কলাপসড হচ্ছে, আর সেই দুর্নীতির বিষয়ে আমি যদি জনগণের সম্মুখে এসে স্টেটমেন্ট দেই, সেটা অবশ্যই একটা ফেয়ার কমেন্ট, এবং সেটা কোনো অবস্থাতেই ডিফামেশন হবে না। এবং এই গ্রাউন্ডে এই ফেয়ার কমেন্ট গুলো তোমার হবে, এটাকে কি বলে যে আহ এটা ডিফ্যামেশনের গ্রাউন্ডে এটাকে ডিফেন্স করা যাবে। আচ্ছা, আরো কিছু ফেয়ার কমেন্ট হতে পারে। উম সেটা হচ্ছে এরকম, পাবলিক অডিয়েন্স। যেমন কেউ একটা সিনেমা তৈরি করলো, সিনেমাতে একজন অভিনেতার অভিনয় খুব ভালো লেগেছে, আমরা সেটার প্রশংসা করি। এট দ্য সেম টাইম কোন অভিনেতার অভিনয় অত্যন্ত বাজে হয়েছে, বা কোন সিঙ্গার একটা গান বের করলো, গানটা অত্যন্ত কুরুচিপূর্ণ। এখন আমরা বললাম যে এই গানটা অমুক শিল্পীর সাথে যায় না, এটা বলে আমরা কিন্তু তাকে আন্ডারমাইন করছি, কিন্তু এটা কিন্তু তার জন্য ডিফ্যামেশন হবে না। সে যদি এখন বলে আমি একজন শিল্পী, আমার অভিনয় নিয়ে সে কেন এরকম একটা মন্তব্য করলো, তার অভিনয়টা সে সবসময় থ্রো করে পাবলিক এট লার্জ, আর তার অভিনয়টার উপর ভিত্তি করে এটি ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটির বিচারক একমাত্র পাবলিক, এবং পাবলিক তার বিষয়ে একটা কমেন্ট করতেই পারে। কি বলেছি বুঝেছো? সো এই কমেন্ট গুলো কখনোই
ডিফেমেশন হবে না। তবে হ্যাঁ, তার অভিনয় জীবন বাদ দিয়ে আমরা যদি তার পার্সোনাল লাইফ নিয়ে যদি এখন খোঁচাখুচি করি, সেটা কখনো কখনো সেটা ডিফেমেশন অবশ্যই হবে। ওকে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না, কেননা খুব দ্রুত আমি শেষ করবো। এরপরে আরেকটা হচ্ছে প্রিভিলেজ। প্রিভিলেজটা হচ্ছে আমাদের সরকারিভাবে কিছু কিছু বিষয় প্রিভিলেজ আছে। যেমন একটা প্রিভিলেজ হচ্ছে তোমার জুডিশিয়াল প্রসিডিংস, আর একটা হচ্ছে তোমার পার্লামেন্টারি প্রসিডিংস। পার্লামেন্টে তোমরা জানো, পার্লামেন্টে দাঁড়িয়ে তুমি যে কোনো ধরনের বক্তব্যই দিতে পারো, সেটা প্রিভিলেজের আওতায়, এর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। তুমি সেখানে দাঁড়িয়ে যে কারো সম্পর্কে যে কোনো মিথ্যে তথ্য তুমি দিতে পারো, তবে হ্যাঁ, সেটা পার্লামেন্টের রুলস অফ বিজনেস এর সাথে যদি সাংঘর্ষিক হয়, সে বক্তব্য এক্সপান্সড হতে পারে, কিন্তু সে বক্তব্যের কারণে তুমি বাংলাদেশের কোন কোর্টে এসে তুমি মামলা দায়ের করতে পারমিশন করেছে। আবার জুডিশিয়াল প্রসিডিং, দেখো জুডির ক্ষেত্রে একজন অ্যাডভোকেট তোমার সাথে যে কোনো কথাই বলতে পারে। তোমরা যারা তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা সাক্ষী দিতে গিয়েছো কোর্টে বা কখনো কোনো মামলা ফেস করেছো, তোমরা দেখবে অ্যাডভোকেটরা অত্যন্ত আহ আহ, খারাপ মন্তব্য করে বসে, অ্যাডভোকেটরা অনেক খারাপ প্রশ্ন করে বসে। তুমি কি এখন অ্যাডভোকেট, হতে পারে যে অ্যাডভোকেট অত্যন্ত বাজে মন্তব্য করেছে, কিন্তু তুমি কি অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে? এই ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই, কেননা এটাকে জুডিশিয়াল প্রসিডিংস এর একটা পার্ট হিসেবে ধরে এই ধরনের মন্তব্য, যতই সেটি মিথ্যা হোক কুরুচিপূর্ণ হোক, তুমি ওই অ্যাডভোকেট কিংবা জাজের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা মামলা, কোনো ডিফেমেশনের মামলা তুমি নিতে পারবে না, কারণ তারা প্রিভিলেজের আওতায় তাদেরকে এইটুকু বলার বা করার সুযোগ দেওয়া হয়েছে। আর এই সুযোগটুকু আমরা যদি না দিই, তাহলে কোনো অ্যাডভোকেট কোনো জাজের পক্ষে সত্যটা বের করে আনা সম্ভব নয়। বুঝতে কি পেরেছো? হ্যাঁ, কিছু কিছু অ্যাডভোকেট আছে, দে আর ভেরি মাচ ইন্টেনশনাল, দে আর ভেরি মাচ মিসবিহেভড পারসন, কিন্তু এই প্রিভিলেজটুকু আমরা যদি ঢালাও ভাবে না দিই, তাহলে পরে অ্যাডভোকেটদের পক্ষ থেকেও আসল সত্যটা বের করে আনা অনেক সময় সম্ভবপর হয় না। তাহলে আজকে আলোচনা আমরা তিনটা জিনিস পড়লাম, একটা হচ্ছে টলি ভার্সেস ফ্রাই মামলা, আর একটা হচ্ছে ডিফ্যামেশনের তিনটা ডিফেন্স, একটা হচ্ছে জাস্টিফিকেশন, আর একটা হচ্ছে তোমার ফেয়ার কমেন্ট, আর একটা হচ্ছে তোমার প্রিভিলেজ। আচ্ছা, অ্যাক্ট অফ গড, এটা হচ্ছে জেনারেল ডিফেন্সের একটা বিষয়, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার জেনারেল ডিফেন্স এর মধ্যে অ্যাক্ট অফ গড। এখানে নিকোলস ভার্সেস মার্শল্যান্ড একটা মামলা আছে, আর একটা মামলা আছে মনীন্দ্রনাথ মুখার্জি ভার্সেস মথুরা দাস চতুর্ভুজ। অ্যাক্ট অফ গডটা কি? অ্যাক্ট অফ গড, এখানে নামটাই তোমরা বুঝতে পারতেছো, কে যেন শব্দ করতেছো। হ্যালো, শব্দ করে। অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ গডটা কি? অ্যাক্ট অফ গড হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটার আগে তোমাকে প্রশ্ন করতে হবে, হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট কজ অফ দ্য অ্যাক্ট। অর্থাৎ একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে প্রিডমিনেন্ট কজটা কি? প্রিডমিনেন্ট কজ আসলে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কাজই ঘটে না, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় উম, দেখাই যায় যে এটি সম্পূর্ণ উইদাউট এনি হিউম্যান ইন্টারফারেন্স ঘটে থাকে। যেমন হঠাৎ আমাদের সামনে একটা ঝড় উঠছে, হঠাৎ পাহাড় ধস হচ্ছে, হঠাৎ রেইনফল হচ্ছে, হঠাৎ আর্থকোয়াক হচ্ছে, এগুলো ধরেই নেওয়া যায় দিস ইজ দ্য ভেরি প্রিডমিনেন্ট কজ অফ দ্য নেচার। অর্থাৎ এটা নেচারের একটা প্রিডমিনেন্ট কজ, এতে হিউম্যান ইন্টারফারেন্স নাই।
এখন বিষয় হচ্ছে উইদাউট এনি হিউম্যান ইন্টারফেয়ারেন্স যখন কোনো অ্যাক্টিভিটিস হবে সেটি অ্যাক্ট অফ গড, আর তার প্রেক্ষিতে কেউ যদি ইনজিউর্ড হয় অ্যাক্ট অফ গড এর গ্রাউন্ডে সে ডিফেন্সটা নিতে পারবে। তাহলে এখন আমরা দেখি অ্যাক্ট অফ গড বলতে আমরা কি বুঝবো। অ্যাক্ট অফ গড হবে সেই ধরনের কাজ যখন একটা রিজনেবল হিউম্যান বিং ক্যান নট ফরসাইট, এটা রিজনেবল হিউম্যান বিং এটা আগে থেকে এটা ফরসাইট করতে পারবে না, এটা অ্যান্টিসিপেট করতে পারবে না, তখনই সেটা অ্যাক্ট অফ গড হবে। এখন একটু কথা আছে, ধরো আজকে ঝড়ের একটা ফোরকাস্ট দেওয়া হয়েছে যে আজকে 120 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হতে পারে। এখন তুমি যদি এর ভেতরে যদি লঞ্চ চালিয়ে চলে যাও আর সেই লঞ্চটা যদি মাছ নদীতে গিয়ে ডুবে যায়, তাহলে এটাকে কি তুমি অ্যাক্ট অফ গড এর গ্রাউন্ডে কি অ্যাক্সিডেন্ট বলতে পারবে? কখনোই বলতে পারবে না। কেন? আজকে যে ঝড় হতে পারে এটার অ্যান্টিসিপেশন ছিল, যেহেতু এটার অ্যান্টিসিপেশন ছিল সেহেতু এটা অ্যাক্ট অফ গড নয়। সো ঝড় হলেই যে সেটা অ্যাক্ট অফ গড হবে, নট লাইক দ্যাট। কেননা এখানে ডিউ ডিলিজেন্স এর একটা ব্যাপার চলে আসে যে ঝড়টাকে অ্যাভয়েড করার জন্য তোমার ডিউ ডিলিজেন্সটা তুমি ঠিক মতো নিয়েছিলে কিনা, ফোরকাস্ট ছিল কিনা। যেমন আর্থকোয়াকে আমি আহত হতেই পারি, আর্থকোয়াকের কোনো ফোরকাস্ট থাকে না, কিন্তু ঝড়ের তো ফোরকাস্ট থাকে, রেইনফলের ফোরকাস্ট থাকে। এ কারণে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট কজ, যখন উইদাউট এনি হিউম্যান ইন্টারফারেন্স আর নো রিজনেবল হিউম্যান বিং ক্যান অ্যান্টিসিপেট অর ক্যান নট রিজনেবলি ফোরসাইট দ্য অ্যাক্টিভিটিস, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্ট অফ গড। যেমন নিকোলস ভার্সেস মার্শল্যান্ডে যেটি দেখা যায় যে ডিফেন্ডেন্ট একটা লেক তৈরি করেছিল, কিন্তু সে বছর আনপ্রেসিডেন্টেড ন্যাচারের বৃষ্টির কারণে সেই লেকটা পানি দিয়ে ভরে যায় এবং ব্রিজ ভেঙে যায় এবং দুই পাশে পানি ওভারফ্লোন হয়ে প্লেইনটিফের ক্ষতি সাধন করে। প্লেইনটিফ মামলা দায়ের করে যে ডিফেন্ডেন্ট কর্তৃক যে লেকটা তৈরি হয়েছিল এই লেকের কারণে এখানে পানি জমা হয়ে আমার বাড়িঘর সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে ওই বছর ওই এরিয়াতে এতটাই আনপ্রেসিডেন্টেড ন্যাচারাল বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টি এর আগে অতীতে কখনো কোনো অবস্থাতেই ঘটে নাই। এ কারণেই এই নিকোলস ভার্সেস মার্শল্যান্ডের এই ঘটনাকে অ্যাক্ট অফ গড হিসেবে বিবেচিত করা হয় এবং ডিফেন্ডেন্টকে লায়াবিলিটি থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে অ্যাক্ট অফ গড কি তোমরা বুঝতে পেরেছো যে ন্যাচারাল সার্কামস্টেন্স তো অবশ্যই থাকতে হবে, বাট দ্য ন্যাচারাল সার্কামস্টেন্স মাস্ট নট বি foresight, must not be anticipated before by the defendant. If it is anticipated by the defendant, then the defendant cannot escape from the liability from the tortious liability on the ground of act of God. আরেকটা মামলা একটু আমরা দেখবো, সেটা হচ্ছে মানীন্দ্রনাথ মুখার্জি ভার্সেস মথুরা দাস চতুর্ভুজ। এখানে ডিফেন্ডেন্ট যিনি, তিনি হচ্ছে রূপালী সিনেমার তিনি বিলবোর্ড তৈরি করে থাকেন। এই বিলবোর্ডটা তিনি গ্যালভানাইজিং করে তিনি দোকানের উপরে বা রাস্তার পাশে তিনি বিলবোর্ড গুলো ঝুলিয়ে রাখেন। এরকম বিলবোর্ড তিনি অহরহ কলকাতায় করে থাকেন এবং এই মামলার ক্ষেত্রেও তিনি এরকম একটি বিলবোর্ড তৈরি করেছেন, যে বিলবোর্ডটা 12 ফিট উঁচু এবং 25 ফিট ওয়াইড ছিল এবং সে গ্যালভানাইজিং করে এই স্কাই সাইন হিসেবে বিলবোর্ডটা তিনি ঝুলিয়ে রাখে, যে বিলবোর্ড একটা রূপালী সিনেমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। দেখা গেছে সেই বছর মনসুন সিজনে, যখন মনসুন সিজন হচ্ছে আমাদের কলকাতা বাংলাদেশে মনসুন সিজন বলতে বোঝানো হয় হচ্ছে জুন জুলাই মাস। কেন মনসুন সিজন বলা হয়? এই সময় সমুদ্র থেকে ঝোড়ো হাওয়া বয়ে আসে এবং এই হাওয়াটা এই সিজনের জন্য একটা ন্যাচারাল ফেনোমেনা। দেখবা প্রচুর বাতাস হয় এবং আকাশে অনেক মেঘ থাকে, কারণ এটাকে আমরা বলি হচ্ছে মনসুন সিজন। অর্থাৎ এখানে সমুদ্রের উপর থেকে বাতাস আমাদের ভূপৃষ্ঠে আসে এবং সেই বাতাসের সাথে মেঘও আসে। দেখা যায় যে এরকম জুন জুলাই মাসে ওই বিলবোর্ডটা ঝোড়ো হাওয়ায়, যে বৃষ্টি হচ্ছে না কিন্তু হাওয়াটা অত্যন্ত ঝোড়ো এবং এতটাই ঝোড়ো হাওয়া যে তোমরা যদি কেউ ব্রিজে ওঠো দেখবে যে ব্রিজের উপরে উঠে হাঁটতে কিন্তু ভয় লাগবে। হ্যাঁ, মানে বাতাসটা এত ঝোড়ো হাওয়া। তো এরকম একটা ঝোড়ো হাওয়াতে ওই বিলবোর্ডটা গ্যালভানাইজিং থেকে ছুটে পড়ে যায় এবং এখানে প্লেইনটিফ তিনি ইনজিউর্ড হন। প্লেইনটিফ তখন মথুরা দাস চতুর্ভুজের এগেনস্টে মামলা দায়ের করে যে তার এই বিলবোর্ড তৈরি এবং লাগানোতে তার অসতর্কতা ছিল এবং অসতর্কতার জন্য এই বিলবোর্ডটা এই বাতাসে পড়ে যায় এবং আমি ইনজিউর্ড হই।
তখন মথুরা দাস চতুর্ভুজ তিনি অ্যাক্ট অফ গডের গ্রাউন্ডে তিনি এটিকে বলেন যে এটা ফোর্স মেজিউর বা ভিজ মেজিউর, ড্যামনাম ফ্যাটাল। হ্যাঁ, ফোর্স মেজিউর বা অ্যাক্ট অফ গড, এটার অধীনে তিনি এটা ডিফেন্সটা ক্লেম করেছিলেন। কিন্তু এটা প্রুভড হয় যে জুন জুলাই মাস অর্থাৎ মনসুন সিজনে কলকাতাতে সাধারণত 31 থেকে 48 মিটার, আমি আবারও বলছি 31 থেকে 48 মিটার পার আওয়ার ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা প্রেসিডেন্স অতীতে রয়েছে, এবং এভারেজ হচ্ছে 28 থেকে 33 মাইল পার আওয়ার, যেটাকে আনকমন মনসুন সিজনস ওয়েভ হিসেবে ধরা হয়নি। অর্থাৎ 28 থেকে 33 কে তারা আনকমন মনসুন সিজনস ওয়েভ হিসেবে ধরে না। দেখা যায় যে যে সিজনে এই বিলবোর্ডটা পড়ে গেছে তখন বাতাসের গড় গতিবেগ ছিল 27 মাইলস পার আওয়ারেরও কম, অর্থাৎ 28 থেকে 33 যেখানে এভারেজ, আর যেদিন এই বিলবোর্ডটা পড়ে যায় সেদিন বাতাসের ভেলোসিটি ছিল লেস দ্যান 27 পার কিলোমিটার। এখন কি এই বাতাসের অজুহাত দেওয়া যাবে এই ক্ষেত্রে? অবশ্যই না। কেন দেওয়া যাবে না? যেখানে গড় বাতাস প্রেসিডেন্টের বাতাসের গতি হচ্ছে 28 থেকে 33, আর যেদিন এই বিলবোর্ডটা পড়ে যায় উপর থেকে, সেদিন বাতাসের গড় গতিবেগ ছিল 27 কিলোমিটার বা 27 মাইলস পার আওয়ারের কম, অর্থাৎ গড় গতিবেগের চেয়েও কম ছিল। অর্থাৎ এই যে গ্যালভানাইজিং করে যে বিলবোর্ডটা লাগানো হয়েছিল, এই গ্যালভানাইজিং প্রসেসে কোনো ডিউ ডিলিজেন্সের অভাব ছিল। আর না হলে অন্যান্য বিলবোর্ড কেন পড়ে নাই, শুধু এইটা কেন পড়লো? এবং সেদিন বাতাসের গতিবেগ 27-এর উপরে ছিল না। সো ধরেই নেওয়া হয় ডিফেন্ডেন্ট এর পক্ষ থেকে এখানে কোনো না কোনো ডিউ ডিলিজেন্সের অভাব ছিল, যার প্রেক্ষিতে এই বাতাসকে পুঁজি করে অ্যাক্ট অফ গডের গ্রাউন্ডে ডিফেন্ডেন্ট এখানে মামলা থেকে অব্যাহতি পেতে পারে না। আর এই মামলায় ডিফেন্ডেন্টকে লায়াবল করা হয় যে plaintiff is entitled to get the damage as to not proving the act of God. হ্যাঁ, তো এই দুটো মামলা একটু দেখবা, অ্যাক্ট অফ গড। আরেকটা বিষয় তোমাদের একদমই টাচ করা হয়নি, আমি জাস্ট একটু তোমাদেরকে বলে যাব, একটা শীট দিব, এটা এখন দেখতে হবে না, পরীক্ষার আগে অবশ্যই ভালো করে দেখবা। সেটা হচ্ছে কনজিউমার রাইটস। এটা নিয়ে তোমাদের আলোচনা করার সেরকম সুযোগ হয়নি। কনজিউমার রাইটস, আমাদের দেশে একটা আইন আছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009। এখানে তোমরা হু ইজ কনজিউমার অ্যান্ড হোয়াট ইজ কনজিউমার প্রোটেকশন এইটা একটু দেখবা। সেখানে আছে সেকশন 2(19)-এ তোমরা পাবে, সেকশন 2 সাবসেকশন 19-এ তোমরা পাবে হু ইজ এ কনজিউমার। কনজিউমার কে? ওখানে বলা হচ্ছে এনি পারসন who buys goods or services or who hires goods or services for consideration. কন্ট্রাক্ট কনসিডারেশন বলা আছে, অর্থাৎ কোনো অর্থের বিনিময়, বা তোমার কাছ থেকে আমি একটা গুডস নিব, এই গুডস এর বিনিময়ে তোমাকে একটা গুডস দিব। তোমার কাছ থেকে আমি একটা সার্ভিস নিব, সার্ভিসের বিনিময়ে তোমাকে আমি একটা সার্ভিস দিব। যেমন সার্ভিস কি হতে পারে? তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে অর্থের বিনিময়ে তুমি পড়াশোনা করছো, অর্থের বিনিময়ে তুমি তাদের কাছ থেকে এডুকেশনটা নিচ্ছ, এটা একটা সার্ভিস, তুমি সার্ভিস কিনে নিচ্ছ। তুমি হসপিটালে যখন অ্যাডমিট হচ্ছ, তুমি হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছ, এখানে কিন্তু তুমি কোনো গুডস নিচ্ছ না, এখানে তুমি সার্ভিস কিনে নিচ্ছ অর্থের বিনিময়ে। আবার তুমি কনজিউমার রাইটস এর কোনো পেজ নাই, কারণ এটা তুমি এই টর্টের বইয়ে পাবে না। এটা তোমার জন্য কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট 2009 একটা আইন আছে, এই আইনটা একটু ডাউনলোড করে নিবা, এই আইনের মধ্যে এটা পাবা। হ্যাঁ, আর আমি এখন যেটা বলছি এটা একটু মনোযোগ দিয়ে শোনো। কনজিউমার রাইটস, তাহলে পরে আমরা কি দেখতেছি? গুডস এবং সার্ভিসেস সে কিনে নিবে। এই কনজিউমার রাইটস প্রোটেকশন বলতে আমরা কি বুঝবো? বাংলাদেশের কনটেক্সটে এই কনজিউমারের এই যে গুডস এবং সার্ভিসটা সে যখন কিনবে, এখানে অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিস হতে পারে। অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিস, যখন এই রাইটস এর মাধ্যমে আমি একজন কনজিউমারকে অ্যান্টি কনজিউমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিস থেকে প্রিভেনশন বা প্রোটেকশন দেব, সেটিকে আমরা বলবো হচ্ছে কনজিউমার রাইটস প্রোটেকশন।
তাহলে একটা আমি পাচ্ছি কনজিউমার হু ক্যান বি কনজিউমার, আর হোয়াট ইজ কনজিউমার প্রোটেকশন রাইটস। কনজিউমার প্রোটেকশনটা হচ্ছে একজন কনজিউমার যখন অ্যান্টি কনজিউমার প্র্যাকটিস থেকে সে যখন নিজেকে প্রোটেকশন পাবে, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি কনজিউমার প্রোটেকশন। ঠিক আছে। এখন অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিস গুলো কি? অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিসটা হচ্ছে তুমি একটা গুডস কিনবে, তোমার সেই গুডসটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি জেনে বুঝে তোমাকে কিনতে হবে। সেই গুডস এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সে ফর এক্সাম্পল কিছু কিছু মানুষ আছে তার অ্যালার্জি হতে পারে, যেমন বিফ খেলে তার অ্যালার্জি হয়, চিংড়ি খেলে তার অ্যালার্জি হয়, অনেকের আছে বেগুন খেলে তার অ্যালার্জি হয়। এখন তুমি রেস্টুরেন্টে গিয়ে তুমি একটা খাবার কিনতেছো, তুমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করলা তোমার খাবারটা কবে, সে বলল আজকের তৈরি করা, কিন্তু খাবারটা আসলে 3 দিন আগের ছিল। তুমি একটা অ্যাডাল্টারেট ফুড কিনলে টাকার বিনিময়ে। আবার তুমি বললে আমার কিন্তু অ্যালার্জি প্রবলেম আছে, তোমার এখানে কোনো বিফ নেই তো, সে বলল বিফ নেই, কিন্তু বিফের কিছু এলিমেন্ট সেখানে ছিল। এই যে ব্যাপারগুলো, তুমি একটা জিনিস তুমি জাজ করে কিনতে চাচ্ছ, কিন্তু তোমাকে তোমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে তোমাকে দিতে পারছে না, কিংবা ভুল তথ্য দিয়ে তোমাকে এটা দিয়ে দিল। তুমি যখন এটা কিনলা, অর্থাৎ ফ্রডুল্যান্ট ওয়েতে তুমি যখন একটা জিনিস তুমি কিনলা, তখনই কিন্তু এখানে অ্যান্টি কনজিউমার প্র্যাকটিসটা সে করে ফেললো। এখন এই যে অ্যান্টি কনজিউমার প্র্যাকটিস, এটা থেকে প্রিভেন্ট হওয়ার জন্য এই আইনটা করা। আর যদি কেউ করেই ফেলে, তোমার এখানে লিগাল অ্যাকশন নেওয়ার সুযোগ আছে, যেটা তোমার ভোক্তা অধিকার যে দপ্তর আছে সেখানে গিয়ে তুমি তোমার রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। অনলাইনে তোমরা অনেক সময় অনেক কিছু পারচেস করে থাকো, সেখানে কোয়ালিটি কোয়ান্টিটি তোমরা দেখে নাও। দেখা যাচ্ছে 5 কেজি ওজনের তুমি কোনো মধু কিনবে, 5 কেজি ওজনের তুমি কোনো ড্রাই ফ্রুট কিনবে, কিন্তু সেটা আসার পরে তুমি দেখছো সেখানে 5 কেজি নেই, সেখানে আছে 4 কেজি বা 4.5 কেজি। তার মানে কি? কোয়ান্টিটিতে সে কিন্তু তোমাকে ফাঁকি দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্টি কনজিউমার প্র্যাকটিস সে ঘটিয়ে ফেলেছে। আর এই অ্যান্টি কনজিউমার প্র্যাকটিস যখনই তোমার সাথে কেউ ঘটাবে, তখনই তুমি এই কনজিউমার রাইটস কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009 এর আওতায় তুমি এটা লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। এটাই হচ্ছে কনজিউমার রাইটস, খুব সংক্ষেপে আমি বললাম। এখন আসি, এই কনজিউমার রাইটসটাকে আবার হিউম্যান রাইটস বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সেটা একটু আমি বলি। হিউম্যান রাইটস প্রথমেই হচ্ছে মানুষের মর্যাদা কে প্রতিষ্ঠিত করা হচ্ছে হিউম্যান রাইটস, হিউম্যান ডিগনিটি, যেটা তুমি জন্মগতভাবে পেয়ে এসছো। এই হিউম্যান রাইটসটা দুইটা কভেনান্টের মাধ্যমে বেশি স্পেসিফাই করা হয়। একটা হচ্ছে আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে রাইট টু লাইফটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা গুডস কিনলে বা তুমি একটা সার্ভিস কিনলে, সে ফর এক্সাম্পল তুমি একটা ট্রিটমেন্ট নিতে গেলে, তুমি ডক্টরকে খুব সুন্দর করে বললা যে তোমার পেটের সমস্যা, কিন্তু ডক্টর পেটের ওষুধ না দিয়ে তোমাকে দিল অন্য একটা বিষয়ের ওষুধ। তোমার হয়তো আহ হাই প্রেশার নাই, তুমি নিয়ে গেছো জ্বর, জ্বরের ওষুধ দেবে, সে জ্বরের ওষুধ না দিয়ে সে দিল তোমাকে হাই প্রেশারের ওষুধ। তার মানে কি? সে সার্ভিসটা কিন্তু তোমাকে স্যাটিসফাই করতে পারলো না, এবং এর ফলে তোমার শরীরে একটা ক্ষতি হলো। এই যে শরীরে ক্ষতি হলো, তার মানে কি? সে কিন্তু তোমার রাইট টু লাইফ নিয়ে কিন্তু সে তোমার রাইট, তোমার লাইফটাকে সে কিন্তু থ্রেটেনের মধ্যে ফেলে দিল। এই যে তোমার লাইফটা যে থ্রেটেনের মধ্যে পড়ে গেল, তার মানে কনজিউমার রাইটস, অর্থাৎ আমি যখন একটা সার্ভিস বা গুডস কিনছি, সে সার্ভিস বা গুডস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সেটা আমার রাইট টু লাইফের সাথে রিলেটেড, সেটা আমার রাইট টু এন্টারটেনমেন্টের সাথে রিলেটেড। যেমন আমি একটু আমি এখন একটা টেলিভিশন কিনবো, এই টেলিভিশনটা আমার এন্টারটেনমেন্টের সাথে রিলেটেড। এখন টেলিভিশনটা সে আমাকে বলছে যে স্যার এই এই ফিচার পাবেন আপনি টেলিভিশনে, এই এই আহ আহ আহ, একজন বলতেছে কনজিউমার রাইটস তো টর্টের বইতে নাই। আমি তো বললাম এটা তো টর্টের আইনের আলোকে না, কনজিউমার রাইটসটা তো ডিফারেন্ট একটা আইন, তাই না? এটা তো ওই বইতে পাবা না। এটা পাবা হচ্ছে কনজিউমার রাইটসটা তোমরা পাবা হচ্ছে ইসে, একটা কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট 2009, এটা বাংলাদেশের একটা আইন আছে, এটা সার্চ দিলে তোমরা এটা পেয়ে যাবে। এখন টেলিভিশন কিনলা, এই টেলিভিশন কিনতে গিয়ে দেখা গেছে আজকে কিনলা, 2 দিন পরে এটা নষ্ট হয়ে গেল, কিন্তু সে তোমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলে টেলিভিশনটা বিক্রি করেছে। তুমি একটা ফ্রিজ কিনলা,
ফ্রিজটা কেনার পরে দেখা যাচ্ছে তোমার খাবারটা ঠিক মতো ঠান্ডা হচ্ছে না, হ্যাঁ, বা ঠান্ডা হচ্ছে, কিন্তু ফ্রিজের এমন কোন একটা বিষাক্ত গ্যাস বের হচ্ছে যে গ্যাসটা তোমার খাবারটাকে নষ্ট করে ফেলতেছে। আলটিমেটলি এটা কিন্তু তোমার রাইট টু লাইফের সাথে কিন্তু এটা রিলেটেড। আবার তুমি এন্টারটেনমেন্ট তুমি করতে পারতেছো না ডিউ টু ইন্টারাপশন, ডিউ টু ডিসরাপ্টেড সার্ভিসেস ফ্রম ইয়োর টেলিভিশন। টেলিভিশনটা ঠিক মতো কাজ করছে না, বিধায় এই সার্ভিসটা তুমি পাচ্ছ না। কে মেসেজ করতেছে একটু দেখি তো। আচ্ছা, এই যে টেলিভিশনটা তুমি ঠিক মতো ওয়ার্ক করছে না, ফ্রিজটা ঠিক মতো ওয়ার্ক করছে না, আলটিমেটলি হ্যাম্পারটা কে হচ্ছে, কার হচ্ছে? ওই যে কনজিউমার যিনি এটা কিনেছিলেন কনসিডারেশনের মাধ্যমে, তারই কিন্তু লাইফটা হ্যাম্পার হচ্ছে, এবং এটা কিন্তু তার রাইট টু লাইফের সাথে রিলেটেড। এটা তার রাইট টু এন্টারটেনমেন্ট, রাইট টু রিল্যাক্স এটার সাথে রিলেটেড। এটা রাইট টু হেয়ার, রাইট টু ইনফরমেশনের সাথে এটা রিলেটেড। এই যে রাইট গুলো, এই রাইট গুলোকে ধরা হচ্ছে হিউম্যান রাইটস। অর্থাৎ এই রাইট গুলো ঠিকভাবে তুমি এনজয় করতে পারতেছো না। অর্থাৎ কনজিউমার রাইটস যদি ভায়োলেট হয়, তাহলে তোমার হিউম্যান রাইটসও সেখানে ভায়োলেট হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে খাদ্যদ্রব্য কিনতে গিয়ে, যেমন তুমি ফ্রুটস কিনলে, এই ফ্রুটসটা অত্যন্ত পচা একটা ফ্রুটস বা অনেক দিনের পুরনো, এটাকে প্রিজার্ভেশন দিয়ে এমন ভাবে এটাকে প্রিজার্ভ করা হয়েছে যে এই ফ্রুটসটা খেলে পরে তোমার পেটে পীড়া হতে পারে, এই ফ্রুটসটা খেলে পরে তোমার বমি হতে পারে, হ্যাঁ। অথবা একজন কিডনি অ্যাফেক্টেড পেশেন্ট, একজন কিডনি অ্যাফেক্টেড পেশেন্টের জন্য গরুর মাংস অত্যন্ত হানিকর, একজন কিডনি অ্যাফেক্টেড পেশেন্টের জন্য কামরাঙা অত্যন্ত হানিকর। এখন তুমি এই বিষয়গুলো দোকানদারের কাছ থেকে জেনে বুঝে কিনলে, যেখানে কামরাঙ্গার কোনো এলিমেন্ট নাই তো, এখানে গরু মাংসের কোনো এলিমেন্ট নাই তো, কিন্তু এরপরও সে জাস্ট কিছু প্রফিটের জন্য তোমাকে এই কামরাঙ্গা বা গরুর মাংসের এলিমেন্ট তোমাকে বিক্রি করলো, এবং তুমি এই খাদ্য দ্রব্যটা কিনে ওই পেশেন্টকে তুমি খাওয়াইলে, এবং এটা খাওয়ার পরে পেশেন্ট কিছুক্ষণ পরে বমি করলো বা সে কোমায় চলে গেল। তার মানে কি, এই কনজিউমার রাইটসটা কিন্তু এখানে অ্যান্টি কনজিউমার প্র্যাকটিসটা ওই দোকানদার, ওই শপ কিপার, সে কিন্তু এক্সারসাইজ করেছে, এবং তখন কনজিউমার রাইটসটা এখানে ভায়োলেট হয়েছে। আর এই ভায়োলেশনের ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে কোন একটা মানুষের জীবন থ্রেটেনের শিকার হওয়া। আর এর প্রেক্ষিতে আমরা বলতে পারি কনজিউমার রাইটস যদি ভায়োলেট হয়, তাহলে পরে হিউম্যান রাইটস ও ভায়োলেট হতে পারে। এই বিষয়টা আসলে অনেক বিস্তর, আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম। এর উপর ভিত্তি করে আমি কিছু শীট তোমাদেরকে দিয়ে দেবো, আজকে না, মহিউদ্দিন আমার সাথে ইয়া করো, আমি বলে দেবো, এবং আমি পেজ গুলো বলে দিব যে কোন কোন জায়গা পড়তে হবে, সেটা নিয়ে খুব বেশি অডিট হওয়ার দরকার নাই। আর ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার যে অথরিটি রয়েছে, সেটা একটু তোমাদের পড়তে হবে। সেকশন 18 থেকে 26 পর্যন্ত একটু তোমরা সিরিয়াসলি পড়বে। ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার্স অথরিটি, তার ডিউটিস গুলো, পাওয়ার্স এন্ড ফাংশনস গুলো, এগুলো একটু তোমরা দেখবে। এটা এই আইনের সেকশন 18 থেকে 26টা একটু পড়বা ভালো করে, ঠিক আছে? আর আমি এ যাবৎকাল যা পড়িয়েছি সবই সবই পড়তে হবে। তার মধ্যে শেষের ক্লাসগুলো, লাস্ট 5টা 6টা ক্লাস আমি যা পড়িয়েছি, এগুলো তোমরা বেশি মনোযোগ দিয়ে পড়বে, হ্যাঁ। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা রইল, ঠিক আছে? তো আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি, আমি আর আলোচনা করব না এখন। আমার কথা কি তোমরা শুনতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো সময় অনেক হয়ে গেছে, রাতও হয়েছে, তোমাদের এরপর একটা পরীক্ষা আছে, তোমরা সেই পরীক্ষার জন্য পড়ো, হ্যাঁ। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ঠিক আছে? তো তাহলে আমি এখন বিদায় নেই, মহিউদ্দিন। হ্যালো। স্যার আমি লাস্টের কথাগুলো শুনতে পাই না স্যার। কে তুমি? কে? স্যার মহিউদ্দিন। ও, মহিউদ্দিন। স্যার আমার কি দেখি ডাকছিলেন লাস্টের
হ্যাঁ, হ্যাঁ। আমি বলতেছি যে আমি আলোচনা করলাম, তোমরা কি শুনতে পারছো আমার